মর্নিং স্টুডেন্টস, তোমাদের সবাইকে সায়েন্স গাইডেন্সে স্বাগত জানাই। একমাত্রিক গতির যে চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম আগের ভিডিওতে, তো সেই ভিডিওটায় আমরা পোলার ফ্রেম অফ রেফারেন্স বা পোলার নির্দেশতন্ত্র পর্যন্ত পড়েছিলাম এবং আমি বলেছিলাম যে গোলীয় নির্দেশতন্ত্র তোমাদেরকে পড়াবো এবং সেই গোলীয় নির্দেশতন্ত্র নিয়ে আজকের ভিডিওটা আমাদের শুরু হবে। তো বলে দিকে লক্ষ্য হলো, আমি একটা ছবি এঁকেছি গোলীয় নির্দেশতন্ত্রকে বোঝানোর জন্য। এই ছবিটা তোমাদের কাজে লাগবে। এই ছবিটা তোমরা এঁকে নাও। এটা একটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, বুঝতেই পারছো, এবং যেহেতু এটা একটা দ্বিমাত্রিক তলে আঁকা হচ্ছে তাই ছবিটা একটু আঁকতে কঠিন হবে। তো তোমরা ছবিটা আঁকো, তারপর আমি বুঝিয়ে বলছি। এখানে যে দেখতে পাচ্ছ এটা হলো এক্স ওয়াই তল, এটা ওয়াই জেড তল, এটা এক্স জেড তল বলে আমরা ধরে নিচ্ছি। তো এই এক্স ওয়াই তলে পি বিন্দুর লম্ব পাদবিন্দু বা অভিক্ষেপ হলো পি ড্যাশ। দেখতে পাচ্ছ এক্স ওয়াই তলে এই যে পি বিন্দু, আমরা এই পি বিন্দুটাকে সবসময় আগের যে ফ্রেম অফ রেফারেন্স তাতেও পি বিন্দু ধরেছিলাম একটা অবস্থান ভেক্টর হিসাবে। তো সেই পি বিন্দু হচ্ছে অভিক্ষেপটা হলো পি ড্যাশ এবং সেটা কোথায় আছে না এক্স ওয়াই তলে আছে। এবার যদি মূল বিন্দু ও থেকে পি বিন্দু দূরত্ব আর, দেখো মূল বিন্দু ও থেকে পি বিন্দু দূরত্বটা আমি আর ধরছি। মূল বিন্দু ও থেকে পি বিন্দু দূরত্বটা আমরা আর ধরছি। জেড অক্ষ থেকে ওপি রেখার কৌণিক দূরত্বটাকে থিটা। দেখো জেড অক্ষটা এটা, ছায়াটা পড়ছে এদিকে, দেখো জেড অক্ষ এটা, এই জেড অক্ষ থেকে ওপি রেখাটা যে কৌণিক দূরত্ব মানে কোণটা থিটা। জেড অক্ষ থেকে ওপি রেখার মধ্যে যে মধ্যবর্তী কোণ বা কৌণিক দূরত্ব হচ্ছে থিটা। আর এক্স অক্ষ থেকে ওপি ড্যাশ রেখার মধ্যবর্তী কোণ বা কৌণিক দূরত্ব হচ্ছে ফাই। জেড অক্ষ থেকে ওপি রেখার মধ্যবর্তী দূরত্ব, জেড অক্ষ থেকে ওপি রেখার মধ্যবর্তী কৌণিক দূরত্ব থিটা। আর এক্স অক্ষ থেকে ওপি ড্যাশ রেখার মধ্যবর্তী যে কোণ বা কৌণিক দূরত্ব হচ্ছে ফাই। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক হবে, এই পি বিন্দু স্থানাঙ্ক হবে আর থিটা ফাই। এই ডিসটেন্সটা আর, এই কৌণিক দূরত্বটা আর, আর এটারই প্রজেকশনটা পি এর প্রজেকশনটা এখানে যেহেতু পড়ছে এটা ফাই, তাহলে স্থানাঙ্কটা হলো কি আর থিটা ফাই। দেখো এই হচ্ছে মোটামুটি গোলীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে পি বিন্দু স্থানাঙ্ক। আমরা প্রথমে যে ওয়ান ডাইমেনশনাল করেছিলাম একমাত্রিক, সেখানে এক্স স্থানাঙ্ক আমরা দেখিয়েছিলাম মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর হরিজন্টাল বরাবর হচ্ছে যে এক্স ডিসটেন্সটাকে আমরা ধরে নিয়েছিলাম অবস্থান ভেক্টর বলে। আর দ্বিমাত্রিকে ওপি ইকুয়ালস টু বা পি বিন্দু অবস্থানটা এক্স ওয়াই ছিল, তাহলে ওপি ইকুয়ালস টু বা আর ইকুয়ালস টু √x² প্লাস y²। আর এখানে যখন 3 ডাইমেনশনাল হয়েছিল √x² প্লাস y² প্লাস z² সমান আর বলেছিল। এবং যখন পোলার হয়েছিল, পোলারটা দ্বিমাত্রিকের মতোই ওপি ইকুয়ালস টু √x² প্লাস r²। যেহেতু ওপি অবস্থান ভেক্টরটা আর এর মানে আরটা যেহেতু x এর সাথে একটা থিটা কোণ করেছিল, সেই থিটার মানটাও বের করেছিলাম tan ইনভার্স y/x। এগুলো আমরা আগের ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা সেই গোলীয় নির্দেশতন্ত্রে সেই p এর স্থানাঙ্কটা জানলাম আর থিটা ফাই। তোমাদের এইটুকু জানলেই মোটামুটি আপাতত চলবে, এইটুকু জানলেই মোটামুটি তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, অনেকেই হয়তো জানো এই ব্যাপারটা, এই গোলীয় নির্দেশতন্ত্র বা এই যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কগুলোর দিকে যদি লক্ষ্য করো আর
আর থিটা আর ফাই, এই স্থানাঙ্কগুলোর দিকে একটু যদি লক্ষ্য করো, পাখাটা অফ করে দিচ্ছি, সাউন্ড সিস্টেমের প্রবলেম হবে না হলে। আর থিটা ফাই, এই স্থানাঙ্কগুলো কেমন না, এই স্থানাঙ্ক আটটা হচ্ছে যে রৈখিক স্থানাঙ্ক, আটটা হচ্ছে রৈখিক স্থানাঙ্ক, কারণ একটা রেখা একটা দূরত্ব, ডিসপ্লেসমেন্ট যা বলতে পারো। আর থিটা ফাইটা কেমন না, থিটা ফাইটা হচ্ছে কৌণিক স্থানাঙ্ক, কৌণিক স্থানাঙ্ক, এটা কৌণিক স্থানাঙ্ক। তাহলে আর হচ্ছে রৈখিক স্থানাঙ্ক আর থিটা আর ফাই হচ্ছে কৌণিক স্থানাঙ্ক। তাহলে এখানে স্থানাঙ্কটার বৈশিষ্ট্য কিন্তু এই গোলীয় নির্দেশতন্ত্রে এই রকম। এখন গোলকের ক্ষেত্রে কিন্তু এই কৌণিক স্থানাঙ্কটা হামেশাই ইউজ হবে, এবং আমাদের একটা ব্যবহারিক, তোমরা যদি বাস্তব উদাহরণ দেখতে চাও, যে ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থানের যে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠে আমরা এই যে পৃথিবী আমরা দেখি, তোমরা ভূগোলে পড়েছো যে অক্ষাংশ দ্রাঘিমাংশ, এই অক্ষাংশ বা দ্রাঘিমাংশের যে মানে স্থানাঙ্কগুলো, এগুলো কিন্তু কৌণিক স্থানাঙ্ক। তাহলে এই মোটামুটি আমাদের গোলীয় নির্দেশতন্ত্র যেটা তোমাদেরকে জানানো ছিল সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপর তোমাদের গতির মধ্যে আমরা একদম ঢুকে পড়বো, রৈখিক গতি। তো এটা যাদের তোলা হয় তারা তুলে নিতে পারো, না তুললেও কোনো অসুবিধা নেই। এরপর আমরা গতি চ্যাপ্টারটা মানে গতির পোর্শনটা আসবে। বেশ, গতি কয় প্রকার? তোমরা আশা করি সবাই ফুটবল বা ক্রিকেট খেলো, তো ফুটবল কে যখন কিক করা হয় বা লাথি মারা হয়, তখন দেখেছো নিশ্চয়ই ফুটবলটা নিজের অক্ষের উপর তো একটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে কি হয়, সে সামনের দিকে কিন্তু এগিয়ে যায়। তার মধ্যে কি চলন এবং ঘূর্ণন, এই দুটো টার্ম, চলন আর ঘূর্ণন, এই দুটোই কিন্তু দেখা যায়। এখন চলন আর ঘূর্ণন জিনিসটা কি, খুব সহজ ভাবে বললে, চলন কেমন না, সামনের দিকে জাস্ট এগিয়ে যাওয়া, রৈখিক ভাবে এই জিনিসটাই যে রৈখিক ভাবে এগিয়ে যাচ্ছে, আমি এটাকে ধরে একটা মেঝেতে এরকম ছেড়ে দিলাম, এটা রৈখিক ভাবে যদি সামনের দিকে এগিয়ে যায়, এটাই হচ্ছে যে চলন। আর ঘূর্ণন কি, যখন একটা কোনো বস্তু নিজের অক্ষের এইরকম একটা যদি অ্যাক্সিস করে চারপাশে ঘুরতে থাকে, এইরকম করে যদি ঘুরতে থাকে, এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি চারপাশে ঘুরতে থাকে, সেটাই হচ্ছে ঘূর্ণন। আমাদের পৃথিবী নিজের অক্ষের চারিপাশে কিন্তু মানে নিজের অক্ষের সাপেক্ষে কিন্তু ঘুরে যাচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেট 24 ঘন্টা। তাহলে এটা কিন্তু একরকম পৃথিবীর ঘূর্ণন। আর এই ঘূর্ণন আর চলন দুটো একসঙ্গে যখন ঘটে, তখন তাকে বলা হয় মিশ্র গতি। যখন ঘূর্ণন আর চলন দুটো একসঙ্গে ঘটতে থাকে, তখন সেই ঘটনাকে বলা হয় মিশ্র গতি। যেমন ফুটবলের ক্ষেত্রে এই মিশ্র গতি আমরা দেখতে পাই। এবং এই যখন চলন হয়, তখন কিন্তু ধরো কিছু কিছু বস্তু আছে যাদের চলন হচ্ছে কিন্তু ঘূর্ণন হচ্ছে না, আবার কিছু কিছু বস্তু আছে, যেমন ধরো একটা সাপোজ একটা একে একটা জায়গাকে কেন্দ্র করে, এই জায়গাটাকে কেন্দ্র করে একটা গাড়ি এরকম ঘুরতে থাকলো, একটা গাড়ি এই পথ বরাবর ঘুরতে থাকলো, তখন কিন্তু গাড়িটার ঘূর্ণন হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু গাড়িটার ঘূর্ণন হচ্ছে। ঘূর্ণনে কি না, সরল চলন, সরল চলনটা কি, চলন বা সরল চলন দুটো কিন্তু একই কথা, চলন বা সরল চলন। সরল চলন কি একটা রৈখিক গতি, আর ঘূর্ণন কি একটা বৃত্তাকার গতি। আর সরল চলনে গতির দিক পরিবর্তন হয়, আর ঘূর্ণন চলনে কি ঘূর্ণন অক্ষটা অপরিবর্তিত থাকে। যখন সরল চলন হচ্ছে,
এই বরাবর যেতে যেতে এই বরাবর যেতে পারে, আবার এই বরাবর যেতে পারে। দেখো গতির কিন্তু দিকটা পরিবর্তন হচ্ছে। যখন এই বরাবর যাচ্ছিল তখন অভিমুখটা এই বরাবর ছিল, আবার যখন এই বরাবর যাচ্ছিল তার অভিমুখটা এই বরাবর হয়ে গেল, আবার যখন এই বরাবর যাচ্ছে তখন এই বরাবর, আবার যখন এই বরাবর যাচ্ছে তখন এই বরাবর। তাহলে আবার কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে যখন এই বরাবর একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে তখন ঘূর্ণাক্ষটা কিন্তু অপরিবর্তিত থাকে। তাহলে এই হচ্ছে চলন আর ঘূর্ণন এবং এদের মধ্যে পার্থক্য। এরপর দেখো তোমরা এই জিনিসগুলো ক্লাস 9 বা 10 এ কিছুটা হলেও পড়েছো, তোমাদের প্রাথমিক যে ধারণাটা সেটা আছে। এরপর আমরা কতগুলো টার্ম জানবো। দূরত্ব বা এটাকে বলে অতিক্রান্ত দূরত্ব, আর কি সরণ, ইংরেজিতে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। তোমাদেরকে কোন একটা ক্লাসে আমি এটা বলেছিলাম যে ধরো তোমার বাড়িটা এইখানে, এইরকম একটা পজিশনে তোমার বাড়ি, ঠিক আছে? এইরকম একটা পজিশনে তুমি বাড়ি থেকে ধরো বাজারে এলে, ধরো এখানে তোমাদের বাজার বসে, বাজার। আর এইরকম একটা পজিশনে ধরো তোমাকে স্কুল যেতে হবে, তোমাকে তাহলে বাজার, তুমি বাড়ি থেকে বাজার এলে, মার্কেট, আর এখান থেকে এত দূর ডিসটেন্সটা আছে স্কুল, তাহলে এটা স্কুল। তাহলে তুমি যাবে কিভাবে না, বাড়ি থেকে বাজার, মার্কেট, মার্কেট থেকে স্কুল। তুমি এখানে এইটা থেকে এইটা গেলে, এটা থেকে এইটা, আমি যদি এটাকে নাম দিই এ বি সি, তাহলে তুমি কতটা দূরত্ব অতিক্রম করলে, তুমি কতটা দূরত্ব অতিক্রম করলে, ধরো এইটা 3 কিলোমিটার আর এইটা হচ্ছে যে 4 কিলোমিটার। তাহলে তুমি কতটা দূরত্ব অতিক্রম করলে, তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, তোমার দ্বারা অতিক্রান্ত দূরত্ব হবে ডিস্টেন্স ইকুয়াল টু, বা অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু এ বি প্লাস বি সি, মানে 3 কিমি প্লাস 4 কিমি, 7 কিমি বা 7 কিলোমিটার। তুমি তাহলে 7 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে। কিন্তু এই তোমাকে যদি এক্ষুনি জানতে বলা হয় বা তোমার কাছে যদি জানতে চাওয়া হয় তুমি তোমার সরণ কতটা হলো বা ডিসপ্লেসমেন্ট, এই যে এই টার্মটা লিখেছি সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা তুমি কি করে বার করবে? সরণ বা ডিসপ্লেসমেন্টের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী কোনো বস্তু বা ব্যক্তি যাই হোক না কেন, তার প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে চেঞ্জ, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে পরিবর্তনটা হয়েছে, মানে ফাইনাল থেকে ইনিশিয়াল থেকে ফাইনাল, ইনিশিয়াল মানে প্রাথমিক আর ফাইনাল মানে অন্তিম। তাহলে এইটা তার কি, বাড়িটা তার কি প্রাথমিক অবস্থান ছিল, সেখান থেকে তার জার্নি স্টার্ট করেছিল, এখান থেকে সে স্কুল গেছে, স্কুলটা তাহলে কি তার ফাইনাল পজিশন বা অন্তিম, যা মানে অন্তিম স্থল। তাহলে এই পজিশনটা কত হয়েছে, এই এ থেকে সি আমি জুড়ে দেব, এ থেকে সি জুড়ে দিয়েছি। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে যে তার সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ বা ডিসপ্লেসমেন্ট কত হলো, এসি।
এসিটা কিন্তু এই অতিক্রান্ত দূরত্বের উপর নির্ভরশীল নয়। অতিক্রান্ত দূরত্ব কোন দিকে কি গেছে সে তার সঙ্গে কিন্তু এটা নির্ভর করবে না। তবে এসি ক্যালকুলেশন করার সময় আমাকে এই অতিক্রান্ত দূরত্ব দুটো কাজে লাগাতে হবে। না কিভাবে, সেটা তোমরা আগেই করেছো। তোমরা যখন 2 ডাইমেনশনাল ফ্রেম অফ রেফারেন্স পড়েছিলে তখনও বের করেছো, যখন পোলার ফ্রেম অফ রেফারেন্স পড়েছো তখনও সেটা বের করেছো। দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এটা তার অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার সমান কি, ভূমি স্কয়ার প্লাস লম্বের স্কয়ার, আর অতিভুজ মানে কি √, ভূমি স্কয়ার প্লাস লম্বের স্কয়ার। এখানে এসি অতিভুজ, তাহলে √, AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 4 স্কয়ার, তাহলে 9 প্লাস 16, অবশ্যই এখানে একক কিমি, এখানেও একক কিমি, তাহলে 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, 9 25, √25 মানে 5 কিলোমিটার। তাহলে তার সরণ বা ডিসপ্লেসমেন্টটা কত হলো, 5 কিলোমিটার। খুব ভালো করে লক্ষ্য করো, ডিসটেন্সটা বেরিয়েছিল 7 কিলোমিটার, কিন্তু সরণ বা ডিসপ্লেসমেন্টটা কত বের হলো, 5 কিলোমিটার। মানে সরণ গ্রেটার দেন অতিক্রান্ত দূরত্ব। এই ক্ষেত্রে হয়েছে। তাহলে এইভাবে আমরা কোন বস্তুর সরণ আর তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। এবার এই সরণ আর অতিক্রান্ত দূরত্ব এই জাতীয় কিছু প্রবলেম আছে। একটা খুব কমন প্রবলেম হলো, তোমাদের দেখাচ্ছি সেটা, এটা কারো তোলা না হয়ে থাকলে তুলে নাও। আমার গোল দেখে কেউ হাসাহাসি করবে না, গোলটা খুব ভালো করতে পারি না আমি, বিশেষ করে বোর্ডে তো আরোই না, খাতা পেনে তাও করা যায়, বোর্ডে গোলটা করা খুব চাপ। তাও এটা মোটামুটি একটা গোল বলা চলে। তোমরা তোমাদের খাতায় ভালো করে গোলটা করো। ধরো একটা ব্যক্তি এইরকম একটা পজিশন থেকে তার যাত্রা শুরু করেছে, এবং এটা একটা তো গোলাকার পথ, এটা আমি বৃত্তের কেন্দ্র ধরছি আর এটা তার ব্যাসার্ধ ধরছি আর, এবং ব্যক্তিটা এখান থেকে যাত্রা শুরু করেছে এবং এখানে এসে শেষ হয়েছে তার যাত্রাটা। তাহলে এটাই তার ইনিশিয়াল পয়েন্ট, আমি আই দিচ্ছি, ইনিশিয়াল মানে প্রাথমিক, আর এটাই তার ফাইনাল পয়েন্ট মানে অন্তিম। সেখান থেকে এসে এইভাবে গিয়ে 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 এইখানে এসে শেষ হলো। বোঝা গেছে আমার কথা? তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনে অতিক্রান্ত দূরত্ব কত সেটা তোমাকে বার করতে হবে, আর সরণ কত সেটাও তোমাকে বার করতে হবে। দেখো, প্রবলেমটা কিন্তু খুবই সহজ। তোমরা যদি থিওরিটাকে মাথায় রাখো, আমি বারবার এই কথাটাই বলি সবাইকে, যে থিওরিটা যদি মাথায় রাখো প্রবলেমটা কিন্তু করা অনেক বেশি ইজি হবে, এবং থিওরিটাকে শুধু মাথায় রাখলেই হবে না, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে অ্যাপ্লাই করো যে মোট অতিক্রান্ত দূরত্বটা কত। আমি একটা
সার্কেল এঁকেছি, বৃত্ত এঁকেছি, তো বৃত্তের এই যে এইটাকে কি বলে, এই লাইন বরাবর এটাকে কি বলে? এটা হচ্ছে যে পরিধি বা সারকামফারেন্স। এটা একটা বৃত্তের পরিধি। তাহলে পরিধি ইকুয়ালস টু 2 পাই আর, এটা সবাই জানো। তাহলে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত, বা ব্যক্তিটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, এই পরিধিটা। তাহলে এটাই হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব। এবার লক্ষ্য করো, আমাকে কি বার করতে হবে? ডিসপ্লেসমেন্ট বার করতে হবে বা সরণ বার করতে হবে। সেই সরণটা কিভাবে বার করবে না, এখানে লক্ষ্য করো যে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটা একই। আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণের ক্ষেত্রে কি বলেছিলাম না, ফাইনাল পজিশন থেকে বা ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের যে ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন। ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের যে ডিস্টেন্সটা, সেটাই হচ্ছে যে তার সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখানে ইনিশিয়াল পজিশনও একই আর ফাইনাল পজিশনও একই, দুটোই একই জায়গায় আছে। তাহলে কি আর কোনো তাদের মধ্যে ডিস্টেন্স আছে? কোনো ডিস্টেন্স নেই। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট বা সরণটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সরণ ইকুয়ালস টু শূন্য বা 0। দেখো, এটা একটা খুব শর্ট কোশ্চেন, খুব সহজেই জিনিসটা হয়ে গেল। এটা তোলা হয়ে গেছে আশা করি সবার, আমি মুছছি। এটা একটা সার্কুলার পাথের ক্ষেত্রে আমরা করলাম। এবার একটা সেমি সার্কেল ধরবো। তো সেমি সার্কেলের এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা এ আর বি আমি নাম দিচ্ছি। তো বস্তুটা বা ব্যক্তিটা এই পথ বরাবর গতিশীল। ব্যক্তিটা এখান থেকে যাত্রা শুরু করেছে, এখানে গিয়ে শেষ করেছে। এখান থেকে যাত্রা শুরু করেছে, এখান থেকে শেষ করেছে। এ থেকে যাত্রা শুরু করেছে, বি তে গিয়ে শেষ করেছে। তাহলে ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, এটা একটা, আমি যদি এই পাশটা যোগ করে দিই, এটা একটা সার্কুলার লুপ বা সার্কেল একটা। তাহলে কি সার্কেলের পরিধি কত হয়? 2 পাই আর। আর এটা না থাকলে কি হাফ সার্কেল, তাহলে 2 পাই আর এর হাফ। অর্ধবৃত্তের পরিধি কত হয়? পাই আর। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত হবে? পাই আর, এ থেকে বি। অতএব অতিক্রান্ত দূরত্ব সমান পাই আর। আর সরণ কত হবে না, ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনের শর্টেস্ট ডিসটেন্স। এখানে শর্টেস্ট ডিসটেন্স কোনটা? এইটা শর্টেস্ট ডিসটেন্স না এইটা শর্টেস্ট ডিসটেন্স? অবশ্যই এটা থেকে এইটা শর্টেস্ট ডিসটেন্স। তাহলে এইটাকে কি বলে? একটা বৃত্তের এইটাকে কি বলে? ডায়ামিটার বা ব্যাস। ডায়ামিটারটা কি হয়? 2 ইনটু রেডিয়াস বা ব্যাসার্ধ, 2 ইনটু আর। তাহলে এইটা হচ্ছে তার সরণ।
তো এই টাইপেরই তোমাদের প্রবলেম টুকটাক দেবে। এবং এখনো ভেক্টর শেখানো হয়নি, ভেক্টরটা শিখিয়ে দিলে তোমরা আরো এই জাতীয় প্রবলেমগুলো ভালোভাবে করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা একমাত্রিক গতির আরো নেক্সট ভিডিওতে পড়ব। তো আমার চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিয়ে নিও তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কমেন্ট করে আমাকে জানাও। আর আজ আমরা একটা অফিসিয়াল গ্রুপ খুলেছি ফেসবুকে, এই আমাদের সায়েন্স গাইডেন্স যে টিম, সেই টিমের ওপরে আমরা অফিসিয়াল একটা ফেসবুক গ্রুপ খুলেছি। সেই গ্রুপে আমরা বিভিন্ন কোশ্চেনের আলোচনা করব এবং কোন কোন টপিকের উপর ভিডিও বানালে এইচএস স্টুডেন্ট যারা নিট জেই মেন পরীক্ষায় বসতে চাও তাদের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো বা কোন থিওরিগুলোকে বেশি করে ডিসকাস করলে বা তার উপর ভিডিও বানালে ভালো হবে সেই সব নিয়ে আলোচনা হবে। তো তোমরা সেই অফিসিয়াল যে ফেসবুক গ্রুপটা সায়েন্স গাইডেন্স টিম বা টিম সায়েন্স গাইডেন্স, তাতে যোগ হও, আমাদেরকে জানাও কমেন্ট করে তোমাদের অসুবিধার জায়গা। আর চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে ভিডিওগুলো। বেশ, আজ এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে আমরা এই একমাত্রিক গতির পরের পার্টটা আলোচনা করব।